স্বাগতম দর্শক, আরেকবার ভয়েস ফর ডেমোক্রেসিতে। আজ বহুল প্রতীক্ষিত সংসদের প্রথম অধিবেশন হয়ে গেল। সেই প্রথম অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। তবে সেই আলোচনাগুলোয় যাবার আগে বা ওইটাকে টাচ করার আগে আমরা একটু যদি আমি ধারাবাহিকভাবে খুব সংক্ষেপে বলার চেষ্টা করি যে এই সংসদ অধিবেশনটা যখন শুরু হয় তখন অনেকগুলা মিসম্যানেজমেন্ট আমাদের চোখে পড়েছে। তার মধ্যে অন্যতম ছিল সাউন্ড সিস্টেম। বিশেষ করে দর্শক গ্যালারিতে বসে অনেক দর্শক বারবার তারা কিন্তু আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, কিন্তু বাস্তবার্থে অনেকেই কিন্তু অনেকের বক্তব্য স্পষ্টভাবে শুনতে পাননি। যাই হোক, সেটা ম্যানেজমেন্টকে আমরা অনুরোধ করব আরও বেশি সচেতন হতে এবং এ ধরনের কোনো অনুষ্ঠান বা বিশেষ করে সংসদ অধিবেশনের আগে যেন পরীক্ষামূলকভাবে ওই সকল ইকুইপমেন্টগুলো যেটা সাপ্লাই করা হয়েছে, বিশেষ করে মাইক্রোফোন যেগুলো দেওয়া হয়েছে, অনেকেই বলছেন নিম্নমানের ছিল এবং সেই মাইক্রোফোনের সাউন্ডগুলো ভালোভাবে অ্যাবজর্ব করতে পারছে না বিধায় যারা দর্শক গ্যালারিতে ছিলেন বিশেষ করে তারা শুনতে পারেননি। যাই হোক, এটা ছাড়া এই সংসদকে ঘিরে নিশ্চয়ই এদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা আছে এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন তাদের আছে। সেই সংসদ অধিবেশন যখন শুরু হয় খুব স্বাভাবিকভাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের পরে যখন শুরু হয়, প্রথাগত যে নিয়ম সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি সেখানে ভাষণ দেন। এই রাষ্ট্রপতির এই ভাষণটাকে নিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ গণনার অনেকেই তাকে গাদ্দার বেঈমান বলছেন, কিংবা অনেকেই তাকে আবার জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে তাকে বিশ্বাসঘাতক বা ফেসিবাদের দূষরও বলা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যারা এই বিষয়টা নিয়ে বিশেষ করে আওয়ামী গণনার যারা তাকে বলছেন জনাব চুপ্পু সাহেবকে একজন গাদ্দার বা আওয়ামী লীগের নয় কিংবা আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা বোধহয় সংবিধানের এই বিষয়টুকু ভুলে গেছেন যে রাষ্ট্রপতি তার নিজস্ব কোনো বক্তব্য প্রকাশ করেন না। রাষ্ট্রপতি দেন যখন যে দল ক্ষমতায় থাকবে। আমি আরেকবার বলছি, যখন যে দল ক্ষমতায় থাকবে তাদের লিখিত বা লিখে দেওয়া বক্তব্যই কিন্তু রাষ্ট্রপতি পড়ে শোনান। তিনি জাস্ট একজন স্পিকারের মতো তিনি বক্তব্যটা দেখে দেখে এটা পড়ে শোনান। সেটা তার নিজস্ব অনুভূতি, পলিটিক্যাল দর্শন কিংবা তার নিজের থেকে কোনো কিছু বলার নেই। সেটাই হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা। যাই হোক, আসি এই রাষ্ট্রপতির ভাষণটাকে নিয়ে। যখন আমরা দেখলাম যে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী এবং নবগঠিত দল যারা 6টি আসন নিয়ে সম্ভবত আছে সেই এনসিপির প্রতিবাদ, তাদের প্রতিবাদ বা সংসদ থেকে ওয়াকআউট করার মতো অধিকার তাদের অবশ্যই আছে। কিন্তু আমার কাছে যে জিনিসটা খটকা লেগেছে সেটা হচ্ছে বিশেষ করে কিছু তরুণ সংসদ সদস্যের, পার্টিকুলারলি যদি আমি বলি যে এনসিপির কয়েকজনের তাদের যে অ্যাটিটিউড বা বিহেভিয়ারাল, আমি এটাকে কি বলবো, কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট বা অ্যাটিটিউড যেটাই বলি না কেন, সেটা আমার কাছে মনে হয়েছে তারা অনেকটা এখানে শাহবাগে কিংবা পল্টন ময়দানে দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছেন, কিংবা তাদের অ্যাটিটিউডটা ছিল এইরকম। তার কারণ হতে পারে তারা জীবনের প্রথম সংসদ সদস্য হয়েছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে বয়স, সেই বয়স হিসাবে আমার অপিনিয়ন হচ্ছে অনেকের কিন্তু এখনও একজন এমপি হওয়ার জন্য যে ওভারঅল যে ওয়াইডলি যে গ্রহণযোগ্যতা, যে অ্যাকসেপ্টেন্স সমাজে বা যে বয়সের সাথে সাথে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের অনেকটা ম্যাচুরিটিও গ্রো করে, তার পার্সোনালিটি গ্রো করে, এবং বয়সের সাথে সাথে কিন্তু মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়। এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই। যাই হোক, আমার কাছে যেটা খটকা লেগেছে যে অনেক সংসদ সদস্যের যে আচরণটা সেটা সংসদ সদস্যের আচরণ হিসাবে মনে হয়নি। আমরা আশা করব যারা তরুণ সংসদ সদস্য, আমি গতকালকে একটি ভিডিও করেছি দর্শক, আমি বলেছি এই সংসদে 76% সংসদ সদস্যরা হচ্ছেন প্রথমবারের মতো সংসদে গিয়েছেন। এমনকি দুই প্রধান দল, সরকারি দল এবং বিরোধী দলের প্রধান জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান সাহেবও তারা প্রথমবারের মতো সংসদে গিয়েছেন। কিন্তু এনসিপির যারা এখনো অনেকের ছাত্রত্বই শেষ হয়নি বলা যেতে পারে, তারা এমপি হয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ করব এবং প্রত্যাশা করব তারা ভবিষ্যতে কার্যক্রমে যেন এমন কোনো আচরণ না করেন যাতে করে একজন সংসদ সদস্যের
ওভারঅল সম্মানের জায়গা থেকে তারা সরে না যান। আমি এইটুকুই আজকের মতো এখানেই বলবো তাদের আচরণ থেকে। দ্বিতীয়ত আসেন, তারা রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধিতা করেছেন এবং বলেছেন যে তাকে ফ্যাসিবাদের দোষে তার বক্তব্য তারা দিতে দেবেন না। দেখুন, এই রাষ্ট্রপতির অধীনে আপনি কি করেছেন? শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন। এই রাষ্ট্রপতির দ্বারা আপনি কি করেছেন? জুলাই সনদে স্বাক্ষর নিয়েছেন। এই রাষ্ট্রপতির দ্বারা আপনি গণভোটের অধ্যাদেশ জারি করেছেন। এখন আপনি বলছেন তাকে জুলাইয়ের গাদ্দার। ওই সময় যখন আপনারা করেছেন সেটাও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। আরেকবার বলি, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। আজকে যে একইভাবে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু যে বক্তব্য দিয়েছেন বা তার বক্তব্যের যে রেওয়াজ বা যে রীতি, সেটাও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই হয়েছে এবং ট্র্যাডিশনাল ধারাকে ধরে রাখার জন্য হয়েছে বলে আমি অন্ততপক্ষে মনে করি। কাজেই এখানে রাষ্ট্রপতিকে একদিকে যেমন আওয়ামী লীগেররাও বেইমান গাদ্দার বলছে, জামাত এনসিপিরাও গাদ্দার বা বেইমান বলে তাকে আখ্যায়িত করছেন। এই ধরনের শব্দ চয়ন থেকে আমরা মনে করি, আমরা যারা কথা বলি এবং অন্ততপক্ষে সমাজের ভালোর জন্য, গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের সুশৃঙ্খল যাত্রার জন্য আমরা যারা কথা বলি, আমাদের কাছেও জিনিসটা খুব অসুন্দর মনে হচ্ছে। আমরা আশা করব এই ধরনের শব্দ চয়ন থেকে সকলেই বিরত থাকবেন এবং সাংবিধানিক ধারার প্রতি সকলেই শ্রদ্ধা রাখবেন এবং কথাবার্তাও আপনারা সেভাবেই বলবেন। যাই হোক, তারা যখন জাতীয় সঙ্গীতটা গাওয়া হচ্ছে, আরেকটা ওয়ার্ড যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে জামায়াতের সংসদ সদস্যরা বসেছিলেন, তখন অবশ্য এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং পরে নাহিদকেও দেখলাম তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য তারা বলছেন। কিন্তু তারা এইটা খেয়াল না করে যখন একটা দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেই সুরটা শোনার সাথে সাথে আপনার আবেগ, আপনার উচ্ছ্বাস, আপনার দেশপ্রেম অটোমেটিক্যালি জাগ্রত হওয়ার কথা। আপনি সেখানে দাঁড়িয়ে কেউ বা বুকে এইভাবে হাত রাখে, কেউ বা দাঁড়িয়ে হাতটা এইভাবে ধরে রাখে, কিন্তু তারা সেটা না করে স্লোগান দিচ্ছিলেন। আমি মনে করি জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে ভবিষ্যতে তারা তাদের কার্যক্রমের কোনো অংশের জন্য এই ধরনের অত্যন্ত ত্রুটিপূর্ণ বিষয়গুলো সমাজের কাছে ধরা না পড়ে তারা আরও বেশি সতর্ক হবেন বলে আমি প্রত্যাশা করছি। যাই হোক, শেষ করছি যে শোক প্রস্তাবটা গ্রহণ করা হয়, সেই শোক প্রস্তাবে অনেকের নামই আছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণমানুষের আকাশচুম্বী জনপ্রিয় নেত্রী যিনি ছিলেন সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার নাম আছে, আরও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী সহ মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ আরও অনেকের নামই আছে, অনেক নেতৃবৃন্দের নামও আছে, খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের নামও আছে। এখন এই নামগুলোর সাথে আমাদের কোনো আপত্তি নেই শোক প্রস্তাব গ্রহণ করতে। আরও 2টি নাম এখানে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে অনেকেই কথা বলছেন যে এই নামগুলোকে রাখা ঠিক হয়েছে কিনা। দেখুন, এই ঠিক হয়েছে কিনা সেই বিতর্কে যাবার আগে আমরা যদি একটু নৈতিকতার জায়গায় যাই, জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং দেলোয়ার হোসেন সাইদি সাহেব তারাও নিশ্চয়ই ওই বিগত 15 বছরের শেখ হাসিনা ওয়াজেদের শাসনামলের সময় মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও শোক প্রস্তাবে নিয়ে আসা হয়েছে, তাতে আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে তারা যেহেতু একটি কোর্ট কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং কোর্ট কর্তৃক রায়ের মাধ্যমেই জনাব মতিউর রহমান নিজামী সাহেবের ফাঁসি হয়েছিল এবং জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যাবজ্জীবন হয়েছিল। প্রশ্নটা হচ্ছে আগে তাদের কোর্টের ওই ব্যাপারটা সুরাহা করে কিংবা কোর্টের ওই বিচারটা অবৈধ ছিল কিংবা এটার একটা সাংবিধানিক সুরাহা, আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে ভুল বোঝার কোনো কারণ নেই দর্শক, সেটার সাংবিধানিক বিষয়টা সুরাহা করেই তাদের নামটা এই শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করলে আমার মনে হয় বিতর্কটা আরও কম হতো এবং সেক্ষেত্রে পরিচ্ছন্নতাটা বজায় থাকতো। যাই হোক, মোটের উপর আমি বলবো অনেক প্রত্যাশার এই সংসদ, অনেক ত্যাগ তিতিক্ষার রক্তের বিনিময়ে এবং দীর্ঘ 15 বছর মানুষের মধ্যে যে কনসেপ্ট গ্রো করেছিল যে এই দেশে বুথের মাধ্যমে আদৌ কি আর জনপ্রতিনিধি নির্বাচিত হবে কি না, এই ধরনের একটা কনসেপ্ট থেকে যখন মানুষ আবার ফিরে এসেছে গণতান্ত্রিক যাত্রায়, শুভ হোক গণতন্ত্রের এই যাত্রা। এবং সরকারি দল, বিরোধী দল সকলকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশপ্রেম, আগে দেশকে জেএনজির যে স্বপ্ন নিয়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই সংসদ হয়েছে, আগামী দিনের যাত্রা যেন হয় এই জেএনজির স্বপ্নকে ধারণ করে